দর্শক আমন্ত্রণ নন্দন টিভির পক্ষ থেকে নন্দন টিভির নতুন অনুষ্ঠানের একেবারে প্রথম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতান আহমেদ। টরন্টো শহরের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের উত্থান এবং তাদের সংগ্রামের পুরো গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রতিটি পর্বে আমাদের সঙ্গে একজন করে থাকছেন অতিথি। এই শহরে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠা লগ্ন থেকে যত স্ট্রাগল এবং সফলতা, এই গল্পগুলো তুলে ধরবো আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তিনি এই শহরের অত্যন্ত পরিচিত মুখ। অনেকগুলো পরিচয় তার। একদিকে তিনি রিয়েলটর, অন্যদিকে তিনি বিল্ডার্স, অন্যদিকে আবার নিজেকে একজন সমাজসেবক হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এরই মধ্যে। তার নাম আর কেউ নয়, মনির ইসলাম। জনাব মনির ইসলাম, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এবং প্রথম এপিসোড আজকে আমাদের। শুরুতেই বলবো কেমন লাগছে? খুবই ভালো। আর আপনি যখন বললেন যে প্রথম শোতে প্রথম গেস্ট, তখন আরেকটু বেশি ভালো লাগে, কারণ জীবনের প্রথম সব কিছু স্পেশাল হয়। অনেক ধন্যবাদ মনির ভাই। আমরা একজন সফল ব্যবসায়ীর কথা শুনতে চাই। আমরা যারা সমাজে নতুন করে এই শহরে এসে প্রতিষ্ঠিত হতে চায়, নিশ্চয়ই তারা এখন স্ট্রাগল করছে। আপনারা যে স্ট্রাগলটি হয়তো 12-20 বছর 30 বছর আগে করেছেন, তো আপনাকে সে যদি বলি যে এই বর্তমান পরিস্থিতিতে যারা নতুন করে এই শহরে আসবে তাদের জন্য আমি আপনার ব্যবসা বা অন্যান্য বিষয়ে আসব, তাদের জন্য আপনার আসলে কি পরামর্শ থাকবে? নতুন যারা এই লাইনে আসতে চায়, ডেফিনেটলি তাদেরকে আমি স্বাগত জানাবো। তাদেরকে বলবো যে যেন নিজেকে প্রিপেয়ার করে যেন আসেন। কারণ আমি যেই বিজনেসে যাব এটা একটা কাস্টমার সার্ভিসের মতো অবস্থা, যদি আপনি রিয়েলটারের কথা বলেন। আর কাস্টমার সার্ভিসে ডেফিনেটলি আই হ্যাভ টু হ্যাভ গুড ব্যাকগ্রাউন্ড, আই হ্যাভ টু হ্যাভ নলেজ। সো এই জিনিসগুলো সব কিছু বুঝে শুনে তারপর আসাটা বেটার। অবশ্যই। তার মানে জানার, বোঝার কিংবা পড়াশোনার কোনো বিকল্প নেই এই সেক্টরে। আমি যদি একটু প্রেক্ষাপটটা দর্শকদের সামনে তুলে ধরতে চাই, আপনার ব্যবসা শুরুটা কিভাবে করেছিলেন এবং কেন আসলে আপনার কাছে মনে হলো যে আপনি রিয়েলটর হবেন, এবং কি পোটেনশিয়ালিটি দেখে আপনি এই সেক্টরে এসেছিলেন, কবে থেকে এটা শুরু করেছিলেন? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। অনেকেই আমাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করেন। তো এটার পিছনে একটি ইতিহাস আছে। ইতিহাসটা এরকম, আমি 91-এ স্টুডেন্ট ভিসাতে আমেরিকায় এসেছিলাম। আমি ফরেন স্টুডেন্ট হিসেবে ওখানে পড়াশোনা করছিলাম। পড়াশোনা করার পর আমি ওখানে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে আমি তাহলে তো আপনি পুরোপুরি ভিন্ন ট্রেডের মানুষ। রাইট। আমি কম্পিউটার প্রোগ্রাম হিসেবে জব করছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিলাম। মানে এখানকার শেয়ার মার্কেট না ঢাকার শেয়ার মার্কেটে? এখানকার আমেরিকান নিউ ইয়র্ক স্টক। আচ্ছা, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। হ্যাঁ। তো সেই হিসেবে আমার একটা চ্যানেল ছিল ওখানে, সিএনবিসি, যেটা সাধারণত শেয়ারের উপরে আলাপ আলোচনা হয়। সেখানে গেস্ট হিসেবে ছিলেন এখনকার বর্তমানে যে কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার একটা ইন্টারভিউ দেখছিলাম। তো সেখানে সে একটা জিনিস আমি খুবই লক্ষ্য করেছি, সে রিয়েল এস্টেটের উপরে খুবই ফোকাসড, এবং তার কথা অনুযায়ী যে রিয়েল এস্টেট ইজ দ্য বিজনেস, মানে ফিউচার। সে বলছিল রিয়েল এস্টেট ইজ দ্য ফিউচার। তো ওই কথাটা আমাকে খুব আকৃষ্ট করেছে, যার ফলে আমি ওখান থেকে আসলে আমার আগ্রহটা জন্মায়। তারপর আমি যখন এখানে আমি আমেরিকাতে থাকতে প্রোগ্রাম হিসেবে জব করছিলাম, কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি যদি পরবর্তী কখনো সুযোগ হয় আমি রিয়েল এস্টেটে নামবো। তারপর এখানে যখন আসলাম তখন আমি রিয়েল এস্টেটে ফোকাস করলাম। তো ভাই, একটা বিষয় যে আপনি পুরো পড়াশোনা করলেন বাংলাদেশ থেকে, তারপরে আমেরিকায় এসে আপনি ডিগ্রি নিলেন কম্পিউটার সায়েন্সের উপরে, এই যে দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার, সেটি আপনি পুরো পরিবর্তন করে আপনি চলে আসলেন রিয়েল এস্টেট সেক্টরে। আপনার কাছে কি মনে হয়নি যে ব্যাপারটা চ্যালেঞ্জিং হবে? আসলে চ্যালেঞ্জিং তো অবশ্যই। আমি যেহেতু ওই ফিল্ডে পড়াশোনা করেছি, তার জন্য আমি কিছুদিন কাজও করেছি বোঝার জন্য। বাট আমার কাছে সবসময় মনে হলো কি যে আমার বস ভাবটা আমার কাছে ভাল লাগতো না। তো যার ফলে মনে হলো যে আমি নিজেই কেন উদ্যোক্তা হচ্ছি না, এবং সেই হিসাবেই নিজেকে ওভাবে তৈরি করা। দর্শক, যেটি আমরা বিভিন্ন জায়গায় শুনি যে আসলে উদ্যোক্তারা কিন্তু কোনো বিষয়ে পড়াশোনা বা নির্দিষ্ট কোনো অঞ্চল, নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যে কখনো আবদ্ধ থাকে না। তাদের গণ্ডিটা অনেক বড়। যারা উদ্যোক্তা হয়ে জন্মায় তারা যেখানেই থাকুক, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি খুব বেশি পড়াশোনাও জানে না, এমন অনেক বড় বড় সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। মনে ভাই, আপনাকে যদি বলি যে এখন যদি কেউ চায় রিয়েলটর হতে, বা আপনারা যখন শুরু করেছিলেন, এটা প্রসেসটা কি আসলে? এই শহরে তো নিশ্চয়ই একটা ফ্রেম কাঠামোর মধ্যে, স্ট্রাকচারের মধ্যে সব কিছু করতে হয় আমাদের। এখানে রিয়েল এস্টেট একটা বোর্ড আছে, বোর্ডের থেকে আপনাকে কিছু কোর্স করতে হয়। বর্তমানে আই থিঙ্ক এটা 7টা কোর্স করতে হয়, 6টা বা 7টা। আমি তো অনেক আগে করেছি যেহেতু ভুলে গেছে। তো আপনার একটা পরীক্ষা পাস করার পর আপনি আরেকটা পরীক্ষা নিতে হবে, এভাবে 6টা বা 7টা করতে হয়। আর সময়টা হলো ডিপেন্ড করে আপনার প্রিপারেশন কীরকম।
আপনি একটার জন্য 2 থেকে 4 মাস লাগতে পারে একটা কোর্সের জন্য। এভাবে সবগুলো কোর্স শেষ করে তারপর পরীক্ষা দিয়ে যখন আপনার সবগুলো পাস করবেন তারপরে কোনো একটা ব্রোকারেজে আপনাকে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন, আপনি যেটি বললেন 2005-এর দিকের কথা, তো নিশ্চয়ই এই যে আমরা তো যেহেতু আমরা এশিয়া অঞ্চল থেকে বাংলাদেশ থেকে এসেছি, আমাদের নানান রকমের বৈষম্য বা নানান রকমের ইসের সাথে আমাদের পরিচিত হতে হয় বিভিন্ন পেশায়। তো আপনাদের সেক্টরে কি এমন কিছু ছিল যে এশিয়ান বলে আপনি কোনো অপরচুনিটি মিস করেছেন বা ক্লায়েন্ট আপনাকে ঠিকভাবে রেসপন্স করেনি, আপনাকে সেল করতে কষ্ট হয়েছে, এরকম এমন কোনো ব্যাপার কি আপনি ফেস করেছেন? আমি আসলে এরকম কিছু ফেস করিনি, কারণ আমাদের সব দেশেরই ক্লায়েন্ট আছে। তবে হ্যাঁ, দেশি ক্লায়েন্ট বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের ক্লায়েন্ট একটু বেশি, বাট আমাদের সব দেশের ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ আছে। যদি আমি একটু এভাবে জানতে চাই আপনার কাছ থেকে যে দর্শকদের উদ্দেশ্যে একটু টরন্টোর এখনকার রিয়েল এস্টেট সেক্টরের পরিস্থিতি কি, তা যদি একটু বিস্তারিত করে বলেন। এটাও সময়োপযোগী একটি প্রশ্ন। বর্তমানে যে অবস্থাটা চলছে আপনারা জানেন হয়তো, গত 2-3 বছর ধরে মার্কেটটা একটু মন্দা যাচ্ছে। আমাদের প্রাইস আমি বলবো যে অ্যাভারেজে যদি আপনি বাংলো বাড়ির কথা চিন্তা করেন, আমি বলবো $2 থেকে $3 লাখ ড্রপ করেছে অল টাইম হাই থেকে, এবং দাম কমেছে। সাধারণত কেউ যখন কোনো প্রপার্টি কিনে, আমি নিজে থাকবো প্লাস আমার রেন্টাল একটা ইনকাম থাকবে, ওটা কাভার করলে তখন আমি বাড়িটা কেনার কথা চিন্তা করি যে আমার যে মান্থলি এক্সপেন্স। কিন্তু যখন ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার পরে ওইটা অনেকেরই জন্য সহনীয় পর্যায়ে ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে, যার ফলে অনেকেই বাড়ি বিক্রি করে দিয়েছে, আর এই কারণেই প্রাইসটা ড্রপ করেছিল। কিন্তু এখন আবার যেটা হচ্ছে, এখন ইন্টারেস্ট রেট আপনারা জানেন রিসেন্টলি কমিয়েছে 0.5 ড্রপ করা শুরু করেছে, রিসেন্টলি 0.5 করেছে, আবার এই মাসে আরেকটা ড্রপ আসবে, উই ডোন্ট নো ইফ ইটস গানা বি 0.25 অর। তো এটার উপরে ডিপেন্ড করে, বাট তারা প্রেডিক্ট করছে যে নেক্সট ইয়ারেও তারা আরও ইন্টারেস্ট কমাবে। তো কমালে ডেফিনেটলি এটা মানুষের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আসবে, তখন বায়ার অনেক বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই প্রাইসটা তখন বেড়ে যাবে। আমরা যতটুকু জানি, বিভিন্ন হিসেব বলে যে টরন্টোতে বাড়ির দাম, এটা শুধুমাত্র কানাডা নয়, এটা নিউ ইয়র্ক বা আমেরিকার কোনো ডিস্ট্রিক্টের চাইতেও এখানে দাম বেশি। এর পেছনে কারণ কি, বা এতে করে কি আপনাদের বেচা বিক্রিতে মানে সেল এবং বায়ের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়? টরন্টো ইজ নট দ্য অনলি সিটি। টরন্টো এবং ভ্যাঙ্কুভার যদি আপনি কানাডার মধ্যে বলেন, এই দুটোতে সবচেয়ে বেশি ইয়ে হয়। আর এটার কারণটা হলো, ভ্যাঙ্কুভারের মেইন রিজন হলো ওয়েদার প্লাস চায়নার কাছে, হ্যাঁ, তো এটা একটা কারণ। আর টরন্টোতে এটার হওয়ার মেইন কারণটা হলো এখানে জনসংখ্যা অনেক বেশি, তো বিজিএস সিটি কানাডার মধ্যে, যার ফলে এটার প্রতি সবার আকর্ষণটা বেশি থাকে, যার ফলে এখানে রিয়েল এস্টেটটা অনেক হাই প্রাইস। কিন্তু এটা কি আগামীতে আপনি যেমন বললেন যে ইন্টারেস্ট রেট কিছুটা কমানো হয়েছে, ম্যাটেরিয়ালসের যদি দাম একটু কমানো হয়, বাড়ির দাম কি একটু কমতে পারে, এমন কোনো সম্ভাবনা দেখছেন বা কমানো উচিত? ম্যাটেরিয়ালসটা আসলে সেভাবে কমার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে ইনফ্লেশনের কারণে দিন দিন দাম বাড়বেই। সো ওটা হচ্ছে মেইন ইয়েটা হলো সাপ্লাই এবং ডিমান্ড। আপনি জানেন যে যখন আপনি কন্ডো মার্কেটের কথা চিন্তা করেন, স্কাই ইজ দ্য লিমিট, বাট যখন আপনি বাড়ির কথা চিন্তা করেন, ইউ হ্যাভ লিমিটেড ল্যান্ড। সো যার ফলে লিমিটেড সাপ্লাই হবে তখন, কিন্তু আপনার জনসংখ্যা কিন্তু বাড়ছে দিন দিন। আপনারা জানেন আমাদের ইমিগ্রেশন ফ্রেন্ডলি কারণে প্রচুর মানুষ বাইরে থেকে আসছে, তো যার ফলে যখন আপনার সাপ্লাই কম থাকে আর আপনার ডিমান্ড বেশি থাকে, স্বাভাবিকভাবে প্রাইস ক্যাটেগরি হাই। আপনাদের জন্য তো ডেফিনেটলি যারা নতুন বায়ার, তারা আপনাদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ, যে নতুন করে বাড়ি কিনবে, তাদের ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। টরন্টোতে আসলে নতুন বায়ার বা ওভারঅল কানাডাতে নতুন বায়ার কারা? নতুন বায়ার সাধারণত আপনার বিভিন্ন দেশ থেকে যখন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কেউ আসে, বিজনেস আপনার নিউ ইমিগ্রেন্ট হিসেবে যারা আসেন তারা থাকেন, আবার যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করে চাকরিতে ঢুকেছেন বা নতুন করে ফ্যামিলি লাইফ শুরু করবেন, তারাই মোস্টলি বায়ার। সেক্ষেত্রে একটা বাড়ি কেনার তো এখানে আমরা জানি যে ব্যাংক লোন 80% মেবি পর্যন্ত দেওয়া হয়। তাহলে যদি কথা একটা বাড়ির দাম যদি 1 মিলিয়ন হয়, তাকে প্রতি মাসে কেমন টানতে হয়? যদি ফার্স্ট অফ অল আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আপনার মিনিমাম পেমেন্টটা কী হওয়া উচিত, হ্যাঁ, মিনিমাম পেমেন্টটা কত দিতে হয়।
তো ডাউন পেমেন্ট যেটা বলে, তো আপনি যদি কোয়ালিফাই করেন ইউ ক্যান পুট ডাউন অ্যাজ লো অ্যাজ 5%, বাট 5% দিলে আপনার তখন সিএমইর চেয়ে একটা কস্ট আছে, ওইটা ওয়ান টাইম কস্ট। আপনি যদি আজকে বাড়ি কিনে কালকে যদি বিক্রি করেন ওটা ওয়ান টাইম চার্জ হয়ে যাবে আপনার। তো ওইটা সেভ করার জন্য আপনাকে 20% দেওয়াটাই আমরা সবসময় রিকমেন্ড করি। আর আপনি যে প্রশ্ন করেছেন, যদি 1 মিলিয়ন প্রপার্টি ভ্যালু থাকে, 200 আপনি যদি ডাউন পেমেন্ট দেন, তাহলে আপনার মর্টগেজ থাকবে অ্যাপ্রক্সিমেটলি 800,000-এর মতো। সো 800,000-এর উপরে আপনার ডিপেন্ডিং অন দ্য রেট দ্যাট টাইম ইট উইল কাম প্রবাবলি 4,500। তার মানে তো বাড়ি ভাড়া দিয়ে থাকার প্রায় কাছাকাছি দিলেই মোটামুটি বাড়ি কেনা হয়ে যায়। এখন মনে করেন যে বাড়িটা আপনি মিলিয়ন দিয়ে কিনবেন, এই বাড়িটার আপনার ভ্যালু আপনি যদি রেন্ট করতেন উপরে, তাহলে হয়তো আপনার 3,000 বা 3,500 লাগতো। বাট বেসমেন্টের থেকে সাধারণত একটা রেন্টাল ইনকাম থাকে যেটা অনেক সাপোর্ট করে। তো সেই হিসাবে কিন্তু আপনি নিজের মর্টগেজটা নিজেই পে করছেন, আর প্লাস বেসমেন্টের যে ইনকামটা এটা এক্সট্রা থাকে। খুব কমন একটা প্রশ্ন করি একদমই আমজনতার জানা আগ্রহের জায়গা থেকে, সেটা হচ্ছে যে একজন বাড়ি কিনছে, একজন বিক্রি করছে। তো যদি এমন হয় একটা ওয়েবসাইট তৈরি হয়, সেখানে লিস্ট করছে কেউ, আবার কেউ বায়াররা গিয়ে সেখান থেকে কিনে নিচ্ছে, বা এআই দিয়ে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে এআইয়ের কারণে রিয়েলটরদের ফিউচার থ্রেটের মধ্যে রয়েছে। রিয়েলটরকে আসলে কেন দরকার হয় বাড়ি কেনার ক্ষেত্রে এই শহরে? খুব সুন্দর প্রশ্ন। আমাদের এখানে যে রিয়েল এস্টেট বোর্ডটা আছে, মনে করেন আমি যদি আজকে বিক্রি করি, আমি যেই এটা লিস্টিং করবে, ইদার আমি করি বা অন্য কেউ করুক, এটা একটা ডাটাবেজে চলে যাবে। সো এই ডাটাবেজের অ্যাক্সেসটা অনলি রিয়েলটারদের আছে। তো আমরা যেভাবে ক্লায়েন্টকে রিয়েল এস্টেটের সার্ভিসটা দিয়ে থাকি, তারা তাদের ক্রাইটেরিয়া আমাদেরকে বলে, আমরা ওই ক্রাইটেরিয়া অনুযায়ী সার্চ দিয়ে কী আছে তার ক্রাইটেরিয়া ম্যাচ করে ওগুলো লিস্ট তাকে পাঠাই, এবং আমাদেরটা মোস্ট রিসেন্ট আপডেটেড লিস্ট থাকে। হ্যাঁ, এখন অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আপনিও হয়তো সেই লিস্টটা জানবেন বা কোন বাড়িটা অ্যাভেলেবল আছে আপনি পাবেন, কিন্তু প্রবলেম হলো ওখানে কিছুটা ডিলে থাকে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেহেতু ফার্স্ট টাইম বায়ার, আপনি হয়তো অনেক কিছু জানবেন না বাড়িটার ব্যাপারে, যে কোনটা ভালো কোনটা খারাপ, প্রাইসটা রাইট কিনা। হ্যাঁ, এই জন্য আপনার একটা প্রফেশনাল দরকার, যে প্রফেশনালটা আপনাকে গাইড করবে রাইট প্রাইসে রাইট বাড়িটা পাওয়ার জন্য। তার মানে একজন রিয়েলটরের কাজ শুধুমাত্র বাড়ি বিক্রি কেনা এটিই না, সেই বাড়িকে পুরোপুরি মানে কি বলে দেখে শুনে বুঝে নিয়ে আরেকজনের কাছে সেই অনুযায়ী সেল করা, রাইট? আরেকটি প্রশ্ন করতে চাই এখানে, যে আমরা জানি যে কদিন আগে বলতে আমার যতটুকু মনে পড়ে 1-1.5 বছর বা 2 বছর আগে জাস্টিন ট্রুডো সরকার যারা বিদেশ থেকে বাড়ি কিনতে চায় তাদের বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ এখানে বাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে। তো এটি কি আপনাদের বিজনেসের উপরে কোনো প্রভাব ফেলেছে? কিছুটা ফেলেছে আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা তাদের উপর। বাট আপনি যদি এখানকার সিটিজেনদের কথা চিন্তা করেন, তাহলে এটা তাদের জন্য একটা প্লাস। আপনার প্রথমে দেখতে হবে যে জাস্টিন ট্রুডো এই লটা কেন করেছে, বা তার সরকার এই লটা কেন করেছে। এটা করার মেইন কারণটা ছিল, যখন আপনার বাইরের বায়াররা এসে সবগুলো বাড়ি কিনে নিচ্ছে এবং এখানকার লোকাল যারা তাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে, তো ওটা যেন সহনীয় পর্যায়ে চলে আসে লোকালদের, যার জন্য বাইরের যারা বায়ার ওদেরকে এই লটা ইম্পোজ করা হয়েছে তাদের উপর। কিন্তু তার কি যে যেই অ্যাম্বিশন নিয়ে এটি করা হয়েছিল সেটি কি হয়েছে, পূরণ হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি কিছুটা তো হয়েছেই। না হলে আপনি দেখেন আমাদের কিছুদিন আগেও যেই বাংলো বাড়িটা 1.3 মিলিয়নে বিক্রি হতো, এটা এখন 1 মিলিয়নের কাছে পাওয়া যাচ্ছে। আর যদি ওই রুলসটা না করতো, হয়তো দেখা যেত যে 1.3 মিলিয়নের বাড়িটা হয়তো এখনও প্রাইস থাকতো 1.5 বা তার চেয়ে বেশি। চমৎকার করে বলছেন জনাব মনির ইসলাম। আপনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনতে চাই, এবং আপনাকে নিয়ে আমরা বাংলাদেশে পর্যন্ত যাব। অর্থাৎ আপনারা যারা এই টরন্টো বা উত্তর আমেরিকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা বাংলাদেশের জন্য কি চিন্তা করছেন, বাংলাদেশের জন্য কী করছেন বর্তমানে, সেগুলো নিয়ে জানবো। তবে ছোট্ট একটি বিরতির পরে দর্শক, নন্দন বিজয় অনুষ্ঠানে নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, নন্দন বিজয় অনুষ্ঠানে আপনাদেরকে বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতান আহমেদ। ব্যবসা বাণিজ্যের কথা বলছি, একজন ব্যবসায়ীর সংগ্রামের গল্প শুনছি, শুরু থেকে আজকে সফল হওয়ার তার গল্প শুনছি। আমাদের সঙ্গে রয়েছেন মনির ইসলাম, যিনি টরন্টোর একজন রিয়েলটর, বিল্ডার, একই সঙ্গে যিনি একজন সমাজসেবক হিসেবে নিজেকে এরই মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। জনাব মনির ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমাদের অনুষ্ঠানে বিরতির পরে। যেটি বলছিলাম যে আমরা যদি টরন্টো থেকে 8000 মাইল দূরে আমাদের মাতৃভূমিতে ফিরে যাই, সেই দেশটি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবেন, কারণ মানুষের যখন প্রচুর অর্থবিত্ত হয়ে যায়, তখন
সে সমাজের বিভিন্ন দায়বদ্ধতা থেকে আমরা সিএসআর বলি আর যাই বলি, সেটি করা শুরু করে। আমি শুনলাম আপনিও সমাজের জন্য নানান রকমের কাজ করছেন, একটু বলবেন যে কি করছেন আর আপনার আর কি করার স্বপ্ন রয়েছে? আসলে স্বপ্ন তো অনেক বড়, কিন্তু সময় নেই। যে পর্যায়ে এখন চলে এসেছি, বয়সের কারণে হোক, বাট আর বাংলাদেশের কথা বললেন, এটা তো আসলে আমাদের রুটকে তো কখনো ভোলাও যায় না, অস্বীকারও করা যায় না। তো ডেফিনেটলি বাংলাদেশের প্রতি একটা টান সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর এখানে আমাদের কমিউনিটির, আমার যেটা মনের থেকে চাওয়া বা আকাঙ্ক্ষা, সেটা হলো আমাদের কমিউনিটিকে মেইন স্ট্রিমে একটু এগিয়ে নিয়ে যাওয়া। তো এখন অনেকেই হয়তো প্রশ্ন করে যে আপনি আসেন না কেন। আমার আসলে ব্যক্তিগতভাবে আসার কোনো ইচ্ছা নেই, বাট আমি যদি কেউ আসে বা আসার ইচ্ছা পোষণ করে এবং তার যদি সেই কোয়ালিটি থাকে, ডেফিনেটলি আমি তার পিছনে কাজ করব। অবশ্যই সেটি একটি। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর ইয়াংরা আসছে টরন্টো শহরে। আপনি জেনে থাকবেন যে প্রচুর আসছে এখন। কেউ হয়তো বা পড়াশোনার ভিসায় আসছে, কেউ হয়তো বা ইমিগ্রেট হয়ে আসছে, কেউ আবার ট্যুরিস্ট ভিসায় এসে এখানে অন্যভাবে কনভার্ট করার চেষ্টা করছে। তো এই মানুষগুলো শুরুতে আসলে গাইডলাইনের অভাবে ভোগে অনেক ক্ষেত্রেই। অ্যাসোসিয়েশন কিছু রয়েছে, বাট তারাও আসলে যতটুকু চাহিদা সেই তুলনায় তেমন কিছু করতে পারে না। এখানে কিছু করা রয়েছে বলে আপনি মনে করেন কি? আমাদের আসলে বেশ কয়েকটা সংগঠন আছে এখানে, যারা নিউ কামারদেরকে ওয়েলকাম করে। নিউ কামারদের বিভিন্ন সমস্যা বা কোথায় শুরু করবে, প্লাস থাকার ব্যবস্থা করা, ইংলিশ বা মেডিকেল সাপোর্ট, এগুলোর ব্যাপারে আমাদের বেশ কয়েকটা অর্গানাইজেশন এখানে আছে, যাদেরকে বিহাইন্ড দ্য সিন আমরা সাপোর্ট করি এবং তারা নিউ কামারদেরকে সাপোর্ট করেন। তো ডেফিনেটলি কেউ আসলে যদি আমাদের সাথে অথবা তাদের সাথে যোগাযোগ করে, ডেফিনেটলি আমরা তাদেরকে গাইড করতে পারি যদি তাদের কোনো প্রয়োজন হয়। বিভিন্ন হিসেব বলে বাংলাদেশের প্রায় 70 থেকে 80% তরুণরা চায় এখন দেশ ছেড়ে, বিশেষ করে মেধাবীরা যারা পড়াশোনা করছে, দেশ থেকে এই বিদেশের কোনো একটি জায়গাতে চলে আসতে, বিশেষ করে আমেরিকা, কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। তো আপনি আসলে এই তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? আমি ডেফিনেটলি চাবো তারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য বাইরের দেশগুলো ডেফিনেটলি অনেক বেটার, বাট আমাদের মতো আমরা যারা অনেক আগে এসে এখানেই স্থায়ীভাবে বসবাস করেছি, এইটা না করুক, কিন্তু তারা আসুক, তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুক, ডেফিনেটলি ওয়েলকাম জানাবো। বাংলাদেশের অর্থনীতি নিয়ে দুটো কথা বলবেন, কি ভাবেন? না, আপনি এমন একটি প্রশ্ন করেছেন যেটা আসলে রাজনীতিকে টানে। হ্যাঁ, আমি খুবই আশাবাদী, আমি এতটুকুই বলবো, আমি খুবই আশাবাদী। এগিয়ে যাওয়াটা কি সুন্দর হচ্ছে, মানে বাংলাদেশের, বা এগিয়ে যাচ্ছে কি বাংলাদেশ? কোথায় শেষ হবে জানি না, বাট সো ফার সো গুড। আমরা জানি যে অর্থনীতিতে যারা আপনারা প্রবাসে থাকেন, বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখেন তারা, কারণ আপনাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, বেগবান করছে। সেই হিসেবে আপনি কি বলবেন যে নীতি নির্ধারকদের কাছে বা সরকারের কাছে যারা রয়েছে, কি দাবি দাওয়া করেন আপনারা? আসলে বিগত যতগুলো সরকারি ছিল, প্রবাসীদের কথা কেউই সেভাবে চিন্তা করেনি। আর এখন যেই সরকার আমরা অলরেডি দেখতে পেয়েছি, তারা প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, তারপর রেমিটেন্স পাঠানোরও তো আপনার যদি সহজভাবে পাঠানো যায়, তখন এটা প্রবাসীদেরকে আরেকটু আকৃষ্ট করে। আর আমাদের এখানকার যে কনসুলেট জেনারেল বা বাংলাদেশে বিভিন্ন দেশে আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে, আমার মনে হয় তাদের প্রবাসীদের প্রতি আরেকটু যত্নবান, আরেকটু সুদৃষ্টি দেওয়া উচিত। আমি একটি কথা না বললেই নয়, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ কনসুল জেনারেলের যে ওয়েবসাইট আছে, আমি মনে করি নো ভিসা অথবা নিউ পাসপোর্ট, ই পাসপোর্ট যেটাই করতে যান, এটা একেবারেই ইউজার আনফ্রেন্ডলি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো এটা অবশ্যই যেন ইউজার ফ্রেন্ডলি করা হয়। তো এই ধরনের আরও অনেক কিছু আছে যেগুলো প্রবাসীদের, কারণ এখানে দেখেন কেউ কিন্তু শখে বিদেশে আসে না, অনেকেই ফ্যামিলি রেখে বছরের পর বছর এখানে থাকে, অনেক কষ্ট তাদের মধ্যে অলরেডি থাকে। এরপরে এখানে যদি এসে আরও স্ট্রাগল করতে হয় ছোটোখাটো কিছু জিনিস নিয়ে, তো এই জিনিসগুলো আমি বলবো সরকারের ডেফিনেটলি সুদৃষ্টি দেওয়া উচিত। আপনি
অনেকেরই বলছিলেন যে অনেকেই পরিবার ছেড়ে এখানে থাকেন, যদিও আপনি পরিবার নিয়ে থাকেন। বেশিরভাগই এখন যারা প্রতিষ্ঠিত আপনারা তারা পরিবার নিয়ে এখানে থাকেন, এবং আপনার পরিবার সম্পর্কে অত্যন্ত মজার একটি বিষয় আমি জানতে পারলাম যে আপনার সহধর্মিণী মোমো ইসলাম, তিনিও আপনার মতো রিয়েলটর। তো আপনারা কার কাছে কে বিক্রি করেন, কার কাছ থেকে কি কিনেন বলেন? খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমি যখন রিয়েল এস্টেট শুরু করি কখনোই ভাবিনি যে আমার সহধর্মিণী মোমো ইসলাম এই পেশাতে সম্পৃক্ত হবেন, কিন্তু আল্লাহরই অশেষ রহমত, আপনাদের দোয়ায় আমার ব্যবসার পরিধি বেড়ে যাওয়াতে আমার সাপোর্ট দরকার ছিল। তো সেই সাপোর্টিং হ্যান্ড হিসাবেই তাকে আনা, এবং থ্যাঙ্কস অলমাইটি, সেও অনেক ভালো করছেন একই লাইনে, আমরা দুজনই একসাথেই কাজ করছি। গত 8 বছর ধরে আপনি বেস্ট সেলার হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার সহধর্মিণী কেমন করছে? সে যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছে, ডেফিনেটলি তারও অনেক তারও অনেক অবদান আছে আমার টপ প্রডিউসার হওয়ার পিছনে। আর সেও অ্যাভারেজ, আমি বলবো যে নট ব্যাড, ভালো করছে, অ্যাভারেজ। আমি আপনার পরিবার নিয়ে আরেকটু যদি জানতে চাই, যে আমরা জানলাম যে জনাব সিরাজুল ইসলাম তিনি আপনার দাদা হয়, তো যদি একটু বলেন তার সম্পর্কে আমাদের দুটো। আসলে সিরাজুল আলম খান আমার ব্লাড রিলেটেড কোনো দাদা না, উনি সাধারণ মানুষই যেরকম দাদা, আমারও সেরকমই দাদা। 3-4 বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল বাংলাদেশে যখন গিয়েছিলাম, তো তখনই ধারণা করেছিলাম যে এইটাই হয়তো তার সাথে শেষ দেখা। উনি যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ এখন সেভাবেই আগাচ্ছে, কিন্তু আজকে উনি নেই। এই দিনে উনি বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন, এতটুকুই বলতে পারি। আবার একটু যদি তরুণদের কাছে ফিরে যাই, নতুনদের কাছে, কারণ নতুনরাই তো দেশ গর্বে নতুন করে তাদের একটা মানুষ ক্যারিয়ার করার ক্ষেত্রে, যেমন আপনি ইউটার্ন করেছেন, আপনি সিডেন্ট কম্পিউটার সায়েন্সে, সেখান থেকে আপনি রিয়েলটর হয়েছেন। এইরকম করে আসলে ক্যারিয়ারে এরকম রিয়েলিস্টিক চিন্তাভাবনা করা বা ভিশনারি চিন্তাভাবনা করা কতটুকু জরুরি, বা কীভাবে করতে পারে তারা? আপনি যখন ইয়াংদের কথা বললেন, আমি একটি কথা না বললেই নয়, যে কোনো একজন বিজ্ঞ লোকের সাথে আমার একদিন কথা হচ্ছিল, তো ওনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করার পর প্রশ্নটি ছিল এরকম যে হোয়াট কাইন্ড অফ অ্যাডভাইস ডু ইউ হ্যাভ ফর মি, যখন আমার বয়স অনেক কম ছিল। তখন উনি একটি কথা বলেছিলেন যে তোমার জীবনকে তুমি 2 ভাগে ভাগ করবে, যে লেটসে তুমি অ্যাভারেজ এজ 60 ইয়ার্স তুমি বাঁচবে, তো 30 ইয়ার্স বিফোর এবং 30 ইয়ার্স আফটার। তো তুমি যদি প্রথম 30 বছর অনেক কষ্ট করো, যত বেশি কষ্ট করবে, পরের 30 বছর তুমি তার চেয়ে তত কম কষ্ট করবে। আমি সব ইয়াংদেরকে বলবো যে কষ্টের কোনো বিকল্প নেই। অনেকে কিন্তু এই কষ্ট করার সময় আবার খুবই হতাশ হয়ে পড়ে, হোপলেস হয়ে পড়ে, তাদেরকে সাহস দেওয়ার জন্য কি বলবেন? ফার্স্ট অফ অল, কষ্টের কোনো বিকল্প নেই, আর সেকেন্ড হলো আমি বলবো যে অনেস্টির কোনো বিকল্প নেই। যদি তারা অনেস্ট ওয়েতে চেষ্টা করে যেতে থাকে, টুডে অর টুমরো তারা সাকসেস হবেই। আপনি যেটা পছন্দ করবেন ওটাতেই আপনি যাবেন। আপনি কখনোই চিন্তা করবেন না যে ও এটাতে এভাবে করেছে, কিন্তু আপনি নিজে হয়তো এটা আপনার পছন্দ না, তারপর বা আরেকজনের চাপে আপনি করবেন, এটা আমি কখনোই রিকমেন্ড করবো না। আপনি যেটা লাইক করবেন আপনি সেটাতেই কষ্টটা ব্যয় করবেন। অনেকেই বলে, বিশেষ করে যারা বাংলাদেশে থাকেন, তারা এমন চিন্তা করে যে কানাডা এত বড় দেশ, সেইখানে আবার বাড়ির ক্রাইসিস কি করে হয়, থাকার জায়গার ক্রাইসিস কি করে হয়, এত ল্যান্ড তারা কেন বাড়ি বানায় না? এই প্রশ্ন যদি আমি আপনাকে এইভাবেই করি, আপনি কি উত্তর দেবেন? ল্যান্ড প্রচুর, বাড়ি কিন্তু হচ্ছে, কিন্তু আপনার লিমিটেড হচ্ছে। আমার যতটুকু আমি ঘাটাঘাটি করে দেখলাম যে প্রতি বছর 1,80,000-এর মতো সরকার বাড়ি বানানোর পরিকল্পনা করছে 2030 পর্যন্ত। এটি কি আপনি মনে করেন পর্যাপ্ত নাকি? এটি এই পরিকল্পনা কিন্তু রিসেন্টলি আসছে, এটা কিন্তু আগে থেকে করা হয়নি, বাট এটা করতেও তো সময় লাগে। একসাথে চাইলে তো আপনি সব করা যাবে না, বাট স্টার্ট করতে হবে। কিন্তু যে পরিমাণ তারা বানাচ্ছে তার চেয়ে বেশি ডিমান্ড, তো ডিমান্ডটা তারা মেকআপ করতে পারছে না, যার ফলে প্রপার্টির প্রাইসটা এরকম যাচ্ছে। শহরে অনেক রিয়েলটর রয়েছে, কেন মানুষ মনির ইসলামের কাছে আসবে? সার্ভিস, অনেস্টি, ট্রান্সপারেন্সি এবং হার্ডওয়ার্ক, যেটা আমি আপনাকে বললাম। আমি একটি কথা আমার সব ক্লায়েন্টকেই বলি যখন প্রসঙ্গ আসে, সেটা হলো যে আপনার পছন্দের বাড়ি না পেতে আপনি টায়ার্ড হয়ে যেতে পারবেন, কিন্তু আপনাকে শো করতে বাড়ি আমি টায়ার্ড হব না। সো যতদিন পর্যন্ত আপনার পছন্দের বাড়িটা না পাবো আমরা, ততদিন আপনি দেখতে থাকেন। তো এই যে জিনিসটা, এইটা আমি মনে করি ওয়ান অফ দ্য কি, যে ক্লায়েন্টকে তাদের মনের মতো একটি বাড়ি খুঁজে দেওয়া, এটাতেই হয়তো তারা আমার প্রতি আকৃষ্ট হয়। এই যে আজকের প্রথম
এপিসোডে আপনি গেস্ট হয়েছিলেন। নন্দন টিভির জন্য আপনার কি শুভকামনা থাকবে? নন্দন টিভির সাথে আমি আসলে আমার যতটুকু মনে পড়ে ডে ওয়ান থেকেই নন্দনের সাথে আছি, এবং নন্দনের সার্ভিস, নন্দনের আতিথেয়তা, নন্দনের সব কিছু এত ভালো লাগে, যার ফলে এখনও নন্দনের সাথে আছি এবং ফিউচারও থাকবো, এবং নন্দনের প্রতি শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জনাব মনির ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলতে বলতে, গল্প শুনতে শুনতে সংগ্রাম থেকে সফলতা থেকে তার কাছ থেকে প্রাপ্ত যেসব আসলে পরামর্শ বা অনুপ্রেরণাদায়ক গল্পগুলো আমরা শুনলাম, যা আমাদের তরুণদের জন্য আমরা আশা করছি কাজে দেবে। যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানে দেখছিলেন, আমরা আশা করি এরকম সফল মানুষ হয়তো সবাই হতে পারবে না, তবে সফল হওয়ার এই চেষ্টাটা সবার মধ্যে অব্যাহত থাক। আপনারা এগিয়ে যান, আপনাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাও, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নন্দন টিভি।